সন্ধ্যা 7:30, কিন্তু শীতের কারণে মনে হচ্ছে যেন মাঝরাত। ঘন কুয়াশার একটা ভারী চাদর গ্রামকে একেবারে মুড়িয়ে রেখেছে। আকাশ থেকে ঠান্ডা ধোঁয়ার কুণ্ডলীর মতো নেমে আসা এই কুয়াশায় দূর দূরান্তের গাছপালা, বাড়িঘর সব আবছা ছায়া ছায়া মনে হচ্ছে। উঠোনের বৈদ্যুতিক আলোটিও মলান কুয়াশার কারণে তার তেজ হারিয়ে ফেলেছে। চারিদিকে গভীর নিস্তব্ধতা। এই ঠান্ডায় ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। শুধু মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে ভেসে আসা হিমেল বাতাসের সাঁই সাঁই শব্দ নারিকেল গাছের পাতার ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। পথের ধারে কুকুরের দীর্ঘ ডাক নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে তুলল। সাইনা বারান্দায় এসে দাঁড়িয়েছে। উঠোনটা নীরব। আজ কেউ ব্যাডমিন্টন নিয়ে নামেনি। তসিফও আজ বাড়িতেই ছিল না সারাদিন। এয়ারপোর্ট থেকে ফিরে কোথায় যেন গিয়েছে, আর ফেরেনি। তাজনুবা আর তিতলির মধ্যে আবারও ঝগড়া লেগেছে। দুজনের চেঁচামেচি ভেসে আসছে। বিকেলে রওশনারা তিতলিকে একটা চড় দিয়েছিল। সেই চড় খেয়ে তিতলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এখন ঘুম থেকে উঠে আবারও কাঁদতে বসেছে বোধহয়। বিয়েতে সে যাবেই। তাসনুভাও তাকে নিয়ে যাবে না বলে দিয়েছে। সে এক কথার মানুষ। সাইনা ওদের ঝামেলার মধ্যে আর গেল না। তৌসিফ ভাইয়া অথবা বড় ভাইয়া কেউ এলেই ওদের ঝগড়া থামবে, এর আগে অসম্ভব। তাজদার সিদ্দিকির থাকা অবস্থায় এদেরকে এইভাবে ঝগড়া করতে দেখেনি সে। থামার নাম নেই। বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে সাইনার পা অবশ হয়ে এলো। একঘেয়েমি কাটাতে সে পাশ থেকে কাঠের চেয়ারটা টেনে টুনে বসলো। হঠাৎ মনে হলো এই নির্জর বারান্দায় একটা বই নিয়ে পড়লে মন্দ হয় না। ঘরের চার দেওয়ালের দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু ঘরের ভেতরে গিয়ে বই খোঁজার চিন্তা আসতেই শরীরে অলস্যের ঢেউ লাগলো। এই সামান্য ঝক্কি আর ক্লান্তির কারণে এতগুলো দিন একটাও বই খোলা হয়ে ওঠেনি। এত বই কবে শেষ করবে, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে, এই চিন্তাগুলো তাকে ভারাক্রান্ত করে তুললো আবারও। কোনো রকমে একটি বইয়ের দিকে হাত বাড়াতে ঘটল বিপত্তি। বইয়ের তাক থেকে গড় গড় করে একরাশ বই মেঝেতে আছড়ে পড়ল। সাইনার ডান পায়ের কাছে এসে পড়ল এক মোটা বাঁধাইয়ের বই। আঙুলটা টনটন করে উঠল। অসহ্য ব্যথা। প্রচণ্ড শব্দের মধ্যেও তার কানে ঠিকই এলো ফোনের ভাইব্রেশনের মৃদু গুঞ্জন। চমকে উঠে সে ফোনের দিকে তাকালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ফোনের কাছে গিয়ে দ্রুত কল রিসিভ করলো। ভিডিও কল। ব্যথায় কপাল তখনও কুঁচকানো। হালকা এলোমেলো কিছু শব্দ কানে এলো। ধীরে ধীরে দেখা গেল একটা পরিচ্ছন্ন ঘর মলান আলোয় ভাসছে। টেবিলের ওপর কফির মগ, খোলা ল্যাপটপ, কিছু নোটবুক, একটা ঘড়ি, পেন, তারপর মাথা ভর্তি ভেজা এলোমেলো চুল। তারপরে তাজদার সিদ্দিকির মুখ। সাইনা বড়সড় একটা শ্বাস ছাড়ল। আসসালামু আলাইকুম। গম্ভীর শান্ত স্বরটা ভেসে এলো সাথে সাথে। ওয়ালাইকুম আসসালাম। হাই, কি খবর? সাইনার চোখ বারবার নিজের পায়ের দিকে চলে যাচ্ছে। আঙুলটা টনটন করছে ব্যথায়। তারপর হঠাৎ সচেতন হয়ে ক্যামেরাটা ঘুরিয়ে নিল সে। চুল ঠিক করলো, মাথার ওড়নাটা গুছিয়ে নিয়ে। তারপর ক্যামেরার অ্যাঙ্গেল সামলে তাজদার সিদ্দিকির দিকে তাকালো। ওদিকে তাজদার একটু ঝুঁকে কি যেন একটা কাজ সেরে আবার ক্যামেরার দিকে মুখ তুলল। শোনা যাচ্ছে? সাইনা বলল, জি। এতক্ষণ লাগলো কেন? তাজদার হালকা ক্লান্ত স্বরে উত্তর দিল, একটা ঝামেলায় পড়েছিলাম। আব্বু আর ভাইয়ার সাথে কথা বলে তারপর তোমাকে ফোন দিয়েছি। সাইনা চুপ। কি বলবে খুঁজে পেল না। ফোনে কথা বলার সময়ও কথা জোটে না তার। ভিডিও কল তো আরও জটিল ব্যাপার স্যাপার। তাজদার কফির মগ তুলে একটা চুমুক দিল। বাড়িতে কি অবস্থা? সবাই টেনশন করছিল আমার ফোন না পেয়ে। সবাই মনে হয় ভেবেছে প্লেনটাই নিয়ে গায়েব হয়ে গেছি, কারণ আমি যেখানে ঝামেলা সেখানে। সাইনা হেসে ফেলল হালকা করে মাথা নেড়ে। তাজদার জানতে চাইল, মামারা বাড়িতে গিয়েছিল? না, এয়ারপোর্ট থেকে চলে গিয়েছিল। বড় আব্বু অনেক বলেছিলেন কিন্তু রাজি হয়নি। কফিকে বানিয়ে দিয়েছে। প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে যেতেই সাইনা বুঝলো ভুল কথা বলে ফেলেছে। কিন্তু প্রশ্নটা ফিরিয়ে নেওয়ার আগে তাজদার সিদ্দিকি গুরুতর ভঙ্গিতে বলল, এখানকার বউ। সাইনা ঠোঁটের কোণে জোর করে হাসি টেনে বলল, ভালোই তো। তাজদার সিদ্দিকি ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করলো। তারপর চেয়ারে গা এলিয়ে বসে ডানে বামে দুলতে দুলতে, লিসেন সাইনা মমতাজ, আমি রান্নাবান্না কাটাকুটি সব পারি। তুমি অলরাউন্ডার একটা হাজব্যান্ড পেয়েছো, শুক্রিয়া করো। দেশে থাকতে বলেননি কেন আপনার হাতে রান্না খেতে পারতাম? অসম্ভব। এখানে এলে রান্না করে খাওয়াতে পারি। দেশে নট পসিবল। সাইনা বলল, কি কামচোর, দেশে এলে পানিটাও ঢেলে খায় না মা বোনের সেবা নেওয়ার জন্য। কি পাসান তুমি, ওখান থেকে আমাকে কামচোর ডাকছো আর আমাকে এত কাজ করে খেতে হবে, এটার চিন্তা একবারও করছো না? সাইনা গালে দু হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে বলল,
আপনার লন্ডনওয়ালি আছে না, ওনাকে বলুন রান্না করে খাওয়াতে। পারলে এখনই বলুন আপনার ভেজা চুলটা মুছে দিতে। ভেজা চুল মুছে দেওয়ার মতো কেয়ারিং বউ আমি বাংলাদেশেই পাইনি, এখানে পাবো এটা ভাবা বিলাসিতা। আপনি এত নির্লজ্জিত পুরুষ মানুষ, ভাবতেই খারাপ লাগছে। ইস, তাজদা সিদ্দিকীর কপাল কুঁচকে এলো, চেহারা মলান হয়ে এলো। আচ্ছা ফোন রাখি, আবার করব। সাইনা ঠোঁটের কোনায় হালকা হাসি রেখা টেনে বলল, আপনি চাইলে রেখে দিতে পারেন, আমি এখন রাখতে চাই না। তাজদার সিদ্দিকীর কপাল আরও কুঁচকে গেল। কেন, তুমি কি আমার লন্ডনওয়ালি বইয়ের সাথে আমি কি করছি তা দেখতে চাও? মন্দ হবে? ননসেন্স। সাইনা শব্দ করে হেসে উঠে বলল, না আমি তো কাউকে ভালো টালো বাসি না, দেখি কে কেমন বেছে টেসে উল্টিয়ে ফেলছে। তাজদার সিদ্দিকীর চেহারা রং পরিবর্তন এবার স্পষ্ট হয়ে উঠল। আমি রাখছি, আই হ্যাভ এ এমার্জেন্সি ফোন কল। সাইনা ঠোঁট কামড়ে হেসে বলল, ওকে। সে হাসতে লাগলো, হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে। তাজদার সিদ্দিকী মুখ গম্ভীর করে কল কেটে দিল। সাইনার টেবিলে মাথা ফেলে হাসতে লাগলো। সাইনার টেবিলে মাথা রেখে বসেছিল। তিতলি কিছুক্ষণ পর এসে বলল, এই ভাইয়া তোমাকে ফোন করেছে? আব্বুকে নাকি করেছে। সাইনা মাথা তুলে তার দিকে তাকালো। তিতলি বলল, এ কি, চোখে পানি কেন? আবার হাসছো? সাইনা তাকে সবটা খুলে বলল। তিতলি গাল ফুলিয়ে বলল, আমার ভাইয়া তোমাকে ওখানে গিয়ে মিস করছে আর তুমি মজা নিচ্ছ। সাইনা বলল, আমাকে খোঁচালে আমিও খোঁচাতে জানি। আমাকে বলে কি না ওখানকার বউ কফি বানিয়ে দিয়েছে, নিজেই আমাকে খোঁচায় আর আমি কিছু বললে গাল ফোলায়। তিতলি বলল, তাই বলে তুমি মজা নেবে? বলবে আই মিস ইউ হানি। সাইনা তার কথা শুনে হাসতে লাগলো। তিতলি বলল, চা নিয়ে আসি অল্প করে। সে গান গাইতে গাইতে ঘর ছাড়লো। ও কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী। দু চোখে ঘুম নাই রে, আমার দু চোখে ঘুম নাই রে। তাসনুভা ঘর থেকে তার গানের গলা শুনে ঘর থেকে বেরিয়ে এসে ডাকলো, তিতলি। তিতলি গান থামিয়ে তার দিকে তাকালো। কি হয়েছে, এসব কি ধরনের গান গাইছো তুমি? তিতলি অকপটে বলল, অবিবাহিত সঙ্গীত। হোয়াট এ চয়েস, তোমার লজ্জা করছে না এইসব গাইতে? তিতলি সরাসরি বলল, না লজ্জা করছে না, মনটা আমার উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। বিয়ের লগন এলো রে, বিয়ের লগন এলো রে। তাসনুভা রেগে গিয়ে চিৎকার করে ডাকলো, ছোট ভাইয়া দেখো তিতলি কী সব গান গাইছে। আম্মু, আব্বু। সাইনা ঝিমলি দুজনে এসে পড়ল তার চিৎকার শুনে। ঝিমলি বলল, এরা দুজন আজ কি শুরু করেছে? তৌসিফ সবেমাত্র বাড়ি ফিরেছে, গোসল করার জন্য গলায় তোয়ালি জড়িয়ে ওয়াশরুমে যাচ্ছিল। ঠিক তখনই তাসনুভা চেঁচামেচি শুনে বেরিয়ে এলো। বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? তোদের জ্বালায় ঘরে এসে শান্তি নেই, সমস্যা কি? দুটাকে ঘাড় ধরে বের করে দেব। তাসনুভা তিতলিকে দেখে বলল, ও অসভ্যের মতো গান গাইছে। তো গাক, তোর কি, সারাক্ষণ চিল্লাচিল্লি ছাড়া কিছু পারিস না, যা ফুট। বলে বিরক্ত হয়ে চলে যেতে লাগলো সে। তিতলি তাসনুভাকে মুখ ভেঙচি দিয়ে আবারও গানটা গাইতে লাগলো, ও কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী। দু চোখে ঘুম নাই রে, আমার দু চোখে ঘুম নাই রে। গানটা শুনেই তৌসিফ থেমে গেল। ঘাড় ফিরিয়ে তাকাতে তিতলি তাকে দেখা মাত্রই জিভে কামড় দিয়ে পালাতে যাচ্ছিল। তার আগেই তৌসিফ জুতো খুঁজে নিয়ে তার দিকে ছুঁড়ে মারল। তিতলি বাপ বাপ বলে পালিয়ে গেল, অভিশাপ দিয়ে গেল, তৌসিফ পেয়ে তোর জীবনেও বিয়ে হবে না। তাসনুভা বান্ধবীর বিয়েতে এসেছে, অনুষ্ঠান হচ্ছে শহরের একটা নামি দামি ক্লাবে। আজ গায়ে হলুদ, সে একা এসেছে, তিতলিকে নিয়ে আসেনি। আসার সময় তিতলি অনেক কান্নাকাটি করেছে, কিন্তু তারপরেও আনেনি। তিতলি খুব ছটফটে, তাকে সারাক্ষণ চিন্তায় থাকতে হবে তাকে নিয়ে, তাই নিয়ে আসেনি। যে কোনো অনুষ্ঠানে গেলে তিতলি একটা না একটা ঝামেলা বাঁধাবেই। তাছাড়া রাত বেশি হয়ে গেলে তাকে থেকে যেতে হবে এখানে। তিতলি সাথে থাকলে এক্সট্রা ঝামেলা। তিতলিকে নিয়ে আসেনি বলে মুক্তা আর মুক্তার মা, মুক্তার ছোট বোন তাসনুমার ওপর রেগে গেছে। ওদের কথা শুনে তাসনুমার মনে হলো তিতলিকে নিয়ে আসা উচিত ছিল। তৌসিফ খুব ব্যস্ত ছিল, তাই সেও আসতে পারেনি। কাল বিয়েতে আসবে সে আর রায়হান। তাসনুভা ভাবলো কাল ভাইয়াকে বলবে তিতলিকেও নিয়ে আসতে। এত আনন্দ হই হুল্লারের মধ্যে তিতলির কথা বারবার মনে পড়ছে তার। বাড়িতে ফোন করবে কিনা ভাবতে ভাবতে আর ফোন দিল না। গায়ে হলুদের অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হয়েছে, যেহেতু শীতের রাত, সেহেতু দূর দূরান্তের আত্মীয় স্বজন ভোর রাত অবধি ক্লাবে থাকতে পারবে না, তাই তাড়াতাড়ি কেক কেটে অনুষ্ঠান শুরু হয়েছে। নিচতলায় খাওয়া দাওয়া হচ্ছে, দোতলায় বউকে স্টেজে বসানো হয়েছে, কেক কাটা আর ছবি তোলা হচ্ছে।
তাসনুভা আর তার বাকি বান্ধবীরা সবাই একসাথে শাড়ি পরেছে, বইয়ের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে। শাড়ির রং গাঢ় সবুজ আর লাল খয়েরি, ব্লাউজ সবুজ, তবে বেশ কাজ আছে হাতায়। কাঁচা ফুলের গহনা পরেছে সবাই। তাসনুভা গলায় কিছু পরতে পছন্দ করে না, তাই শুধু কানের টানা দুলটা পরেছে। হাতে অবশ্য চুড়ি পরেছে শাড়ির সাথে ম্যাচিং করে। কেক কেটে বান্ধবীদের সাথে গ্রুপ ছবি তোলার পর মুক্তার সাথে তাসনুভা বিয়ের শাড়ির রং নিয়ে বেশ তর্কাতর্কি জুড়ে দিল। মুক্তা শেষমেশ লাল শাড়ি কিনেছে তার বরের পছন্দে। কথা ছিল কোনো লাইট কালারের শাড়ি কিনবে, তাই সব বান্ধবীরা মিলে গাউন কিনেছিল। শাড়ির সাথে ছবিতে ভালো দেখায়, কিন্তু সব গোলমাল হয়ে গেল। তাসনুভা নাক সিটকে বলল, তুমি বলেছিলে লাল রঙের শাড়ি তুমি জীবনেও কিনবে না, তাহলে? সারা হাসি চাপা দিয়ে বলল, নুভা বাদ দাও না। জ্যোতি বলল, তোমার বিয়েতে আমরা ম্যাচিং গাউন পরবো, এবার এসব বাদ দাও। জেনি হেসে বলল, নুভা কাল তোমার সাথে ছবি তুলবে না মুক্তা, দেখে নিও। বলতে বলতে তারা হাসছে একসাথে, এক একজনের এক এক কথা শুনে। তাসনুভা অবাক হয়ে বলল, এত হাসাহাসির কি আছে? লাল পরবে নাকি অন্য কালার, দ্যাটস হার চয়েস। কিন্তু আমাদের মিথ্যে বলার কি দরকার ছিল? মুক্তা হতাশ হয়ে বলল, আমার কি করার ছিল বলো তো? তোমাদের জিজুই এমন বলেছে, ওনার নাকি লাল পছন্দ। দেখো, তোমার বড় যদি চায় লাল শাড়িতে তোমাকে বউ সাজা দেখতে, তখন তোমারও ইচ্ছে করবে লাল পরতে। তাসনুভা নড়ে চড়ে বসে বলল, কেন আমাকে বরের পছন্দের শাড়ি পরতে হবে? আমার বিয়েতে সব আমার চুজ করা জিনিস থাকবে। আশ্চর্য, বরকে আমাকে কিনে নিয়েছে। বিয়ের দিন থেকে যদি এই অবস্থা হয়, তাহলে পরে কি হবে? সব তার পছন্দের কাজ করতে হবে, এটা কেমন না? আচ্ছা দেখবো আমরা, তোমার বিয়ে এখনো বাকি আছে, দেখবো দেখবো, দেখে নিও। সে গা মোচড়ে সরে গেল সেখান থেকে। মুক্তা ডেকে বলল, তোমাদের জিজু আসছে, ঝগড়া আজকেই সেরে নিতে পারবে। তাসনুভা কপাল কুঁচকে বলল, কখন আসছে? এসে পড়বে এখনই, রাত 1:30টার ঘরে। এই ক্লাব থেকে গাড়িতে করে প্রায় 20 মিনিটের পথ গেলে বরপক্ষের ক্লাব। তারা জানিয়েছে কয়েকজন বন্ধু বান্ধব সহ বর আসছে। আসতে চায়নি, মুক্তা জোর করেছে বলে আসতে হয়েছে। তাসনুভা সব শুনে বলল, তোমার বর আসছে শুনে খুশি হতে পারছি না, সরি, কারণ আমি ফিতা কাটার দলে নেই, ওসব আমার কাজ নয়। তার বান্ধবীরা সবাই হেসে ফেললো একসাথে। তোমরা হাসছো কেন আজব? মুক্তা বলল, আমরা ভাবছি অন্য কথা। কি কথা? তোমাকে আজকে যা লাগছে। বরের অবিবাহিত বন্ধু টন্ধু কেউ যদি থাকে তাহলে তো? তাসনুভা তাকে থামিয়ে দিয়ে বলল, বিয়ে বাড়িতে এসে প্রেমে পড়ার মতো চিপ ব্যাপার স্যাপার এখনো হয়? মুক্তা হাসি থামিয়ে বলল, আচ্ছা বাদ দাও, তোমার সাথে আমি আর কোনো কথা বলছি না। বাকিরা সবাই হাসছে। তাসনুভা এদিক ওদিক তাকিয়ে ক্যামেরাম্যানকে ডাকলো হাত বাড়িয়ে। তারপর মুক্তাকে বলল, তোমরা একটু নিচে নামবে, আমি একা কিছু ছবি তুলব। মুক্তা বলল, আসো সবাই মিলে গ্রুপ ছবি তুলি, অনেক তুলেছি, এবার আমি একা কিছু ছবি তুলব, প্লিজ নামো। সবাইকে স্টেজের নিচে নামিয়ে ছাড়লো সে। তারপর একা একা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে লাগলো। ক্যামেরাম্যান তৌসিফ হলে এতক্ষণে তার দিকে ক্যামেরা ছুড়ে দিয়ে পালাতো। ছেলেটা অল্প বয়সী, তাসনুমাকে রাগী দেখে কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। জেনি এত ছবি তুলতে দেখে শেষমেশ বলল, নুভা মনে হচ্ছে আজ তোমার বিয়ে। তাসনুভা সাথে সাথে বলল, আবার এটা বলে বসো না যে বড় আসবে কিছুক্ষণ পর। ক্যামেরাম্যান হঠাৎ ক্যামেরা নিয়ে ছুটছে। তাসনুভা হাত বাড়িয়ে ডাকলো, এই এই সমস্যা কি? ক্যামেরাম্যান ছুটতে ছুটতে বলল, বর এসেছে। বান্ধবীরা সবাই একসাথে তাসনুভার দিকে তাকালো। দেখেছো, আমাদের কথা মিলে গেল। তাসনুভা শাড়ি ধরে স্টেজ থেকে নামতে নামতে মুক্তাকে বলল, তোমার বর এসেছে, যাও নিচে যাও। মুক্তার কাজিনরা সবাই মুক্তাকে নিয়ে নিচে যাওয়ার জন্য এসেছে। সবাই তাকে নিয়ে চলে যাচ্ছিল। সারা জিজ্ঞেস করলো, নুভা যাবে না? তাসনুভা চেয়ারে বসে ছোট্ট একটা আয়না মুখের সামনে ধরে ঠোঁটে লিপস্টিক দেখতে দেখতে বলল, নো। মুক্তা বলল, আরে এসো। জেনি ওকে টেনে নিয়ে এসো। জেনি তাই তাই করলো। তাসনুভাকে ধরে নিচে নিয়ে গেল। মুক্তার বর আর বরের বন্ধু বান্ধবকে ঘিরে মুক্তার ভাই আর কাজিনদের উত্তেজনার শেষ নেই। সবাই ফুল আর গ্লোসি স্প্রে ছুটছে, সিজ বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সাথে ফুল ভলিউমে গান তো বাজছেই একের পর এক। তাসনুভা এক পাশে দাঁড়িয়ে রইল। চুলে ফুলের পাপড়ি কিংবা স্প্রে পড়ুক তা সে চায় না, এইসব তার কাছে বিরক্তিকর লাগে। বর আর বরের বন্ধুদের ওপর গ্লোসি স্প্রে ছুটছিল সবাই মিলে। বরের বন্ধুদের এক একজনের চোখে গিয়ে পড়ায়। সেখানে গুঞ্জন উঠতেই সাথে সাথে ফুল আর স্প্রে ছোড়া বন্ধ হয়ে গেল। তাসনুভা এবার জেনিদের কাছে চলে যাচ্ছিল ঠিক সেই সময় কেউ একজন পেছন থেকে তার চুলের ওপর গাঁদা ফুলের পাপড়ি ছুঁড়ে মারল এক গাদা।
তাসনুভার পুরো মাথা ভরে গেল। ঘাড় ফিরিয়ে থালা হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ঝাড়ি মারল সে। এই মেয়েটি ভয়ে ভয়ে বলল, আমি না আপু, ওই ভাইয়াটা প্লেটটা ওপরে তুলে সরিয়ে দেওয়ার সময় আপনার মাথায় গিয়ে পড়েছে সব। সরি আপু। তাসনুভা ভদ্রলোকের দিকে তাকাতেই ভদ্রলোকও এক চোখে টিস্যু চাপতে চাপতে ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। পরনে গোল্ডেন রঙের পাঞ্জাবি। তাসনুভার চোখ জোড়া ধীরে ধীরে বড় হয়ে গেল। কপাল কুঁচকে ফেলে সে অবিশ্বাসের সাথে বলল, আপনি? আনিস কোনো জবাব না দিয়ে চুপচাপ হেঁটে চলে যাচ্ছিল। তখনই তাসনুভা পেছন থেকে বলে উঠল, আশ্চর্য, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমাকে চিনতেই পারছেন না। আনিসের চোখটা জ্বলছে আর পানি পড়ছে। সে চোখটা চেপে ধরে রেখে আবার ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। বলল, খেয়ে এসেছি। তাসনুভার চোয়াল ঝুলে পড়ল। মানে তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমি তোমার বিরিয়ানির প্লেট ভাগ বসাতে এসেছি। এটা হবে না, কারণ আমি খেয়ে দিয়ে এসেছি। তাসনুভা অবাক হয়ে বলল, আমার প্রশ্ন এটা ছিল, তোমাকে সত্যি প্রথমে চিনতে পারিনি। যা সাজা সেজেছ, ফালতু কথা বলবেন না। আমি নো মেকআপ লুক দিয়েছি, একটা অন্ধ লোকও বলতে পারবে আমি কে। আমি চেঁচামেচি শুনে বুঝে ফেলেছিলাম কে হতে পারে। কি বলতে চাইছেন? কিছু না, আমি যেখানেই যাই সেখানেই আপনাকে থাকতে হবে কেন? আনিস কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই মুক্তার আম্মু ছুটে এলো। আল্লাহ দেখি বলল, বাবা চোখ এখনো জ্বলছে? দেখি দেখি। ছেলেগুলোকে কতবার করে মানা করলাম, আহা চোখটা তো লাল হয়ে এলো। মুক্তা বলল, ভাইয়া চোখে পানি দিলে বোধহয় ভালো লাগবে। আনিস বলল, না না ঠিক আছে আমি। আন্টি ব্যস্ত হবেন না, ঠিক হয়ে যাবে। বর পাশ থেকে বলল, পানি খাবি? জেনি বলল, ভাইয়া আগে মিষ্টি খান, সবাই খেয়েছে আপনি খাননি, তারপর পানি নিন। বলেই সে মিষ্টি কেটে এগিয়ে দিল আনিসের দিকে। আনিস মিষ্টিটুকু মুখে নিয়ে বরের দিকে তাকালো। বর ইসরাককে বলল, চোখ বেশি জ্বলছে না? ঠিক আছি। আনিসের দিকে পানি এগিয়ে দিল মুক্তার আম্মু। আনিস গ্লাসটা নিয়ে একপাশে সরে গেল। চেয়ার টেনে বসে পানি খেতে যাবে তখনই কে যেন তাসনুমাকে বলল, বরের বন্ধুদের মধ্যে কাউকে দেখে নাও নুভা, দুই একজন আনমেরিড আছে। তাসনুমা কাট গলায় বলল, সবকটা দেখতে 2-3 বাচ্চার বাপের মতো, তার ওপর ন্যাকামিতে ভরপুর, ডিসকাস্টিং। আনিস যতটুকু পানি খেতে নিল সবটুকু মুখ থেকে ছিটকে পড়ল সাথে সাথে। আনিসের বন্ধুরা তাকে চারদিক থেকে ঘিরে ধরল, হাসাহাসি করছে সবাই। আজকে তোর কি অবস্থা রে? আসার পর থেকে তোর মাথার ওপর এক একটা বিস্ফোরণ ঘটছে। বন্ধুরা হাসতে হাসতে তার পিঠ চাপড়ে দিচ্ছে। আনিস বিরক্ত মুখে গ্লাসটা নামিয়ে রাখলো। টিস্যু দিয়ে ঠোঁটের পাশ মুছতে মুছতে বলল, সরে দাঁড়া তোরা, গরম লাগছে। আরে শীত পড়ছে, গরম আবার কোত্থেকে এলো? ওই সময় ইসরাক ডেকে বলল, এই দিকে আয়, বসে থাকতে এসেছিস নাকি? আয়। আনিস মাথা নাড়িয়ে বলল, আমি আর কিছু খাবো না, তোরা যা। পাশ থেকে রাহাত ফিসফিসিয়ে বলল, চল সবাই সরে যা, ও মেয়েটে দেখুক। সেই কথায় আবারও তুমুল হাসি। আনিস হতাশ হয়ে উঠে দাঁড়ালো। তোদের কি আর কোনো কাজকর্ম নেই? বন্ধুরা দম ধরে হাসি চেপে আবার খোঁচা মারল। দেখ তোর ভাবি আসার সময় বলেছে, আনিস ভাইকে এইবার ধরে বেঁধে একটা বিয়ে করিয়ে দাও, তাহলে তার বিবাহ ভীতি কেটে যাবে। আনিস ঠান্ডা গলায় বলল, বউগুলোকেও তোদের মতো তার ছেঁড়া বানিয়ে ফেলেছিস। আরেক দফা অট্টহাসি। চারপাশ তাদের খুনসুটিতে সরগরম। তখনই মুক্তার ভাই আর বাবা এগিয়ে এসে বলল, বাবা চলো হালকা নাস্তা করে নিও। আনিস বলল, নাস্তা রাখার মতো জায়গা পেটে নেই আঙ্কেল। মুক্তার বাবা হেসে জোর করলেন, তবুও একটু মুখে দিতে হবে, চলো চলো। আনিস মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। শেষমেশ সবাই টানাটানি করায় বাধ্য হয়ে তাদের সঙ্গে যেতে হলো। এদিকে তাসনুভা দোতলায় গিয়ে গুটিসুটি মেরে বসে আছে, নিচে নামবে না এটা স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিয়েছে। অন্তত বরপক্ষ যতক্ষণ নিচে থাকবে ততক্ষণ তার পা সিঁড়ির ধারে পড়বে না। নিচে বর আর তার বন্ধুরা হেসে খেলে গল্প করছে, মাঝে মাঝে সিরিয়াস কথাবার্তাও চলছে। মুক্তা তাদের সাথে আছে, তার বান্ধবীরাও পাশে বসেছে। হাসি ঠাট্টা, পড়াশোনা, প্রফেশন, একে অন্যকে চিনে নেওয়া, সব মিলিয়ে জমজমাট আড্ডা বসেছে। মুক্তা হঠাৎ চারপাশে তাকিয়ে বলল, এ কি নুভা কোথায়? এতক্ষণ ছিলই না। এক নিমিষে পিনপতন নীরবতা। জেনি ফিসফিসিয়ে বলল, ও বলেছে আসবে না। কেন? জানি না, ওর মাঝে মাঝে মুড সুইং হয়। মুক্তা বিরক্ত হয়ে বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না সত্যি। সবাই নাস্তা শেষ করে স্টেজের দিকে গেল। বরকনের ছবি তোলা হচ্ছে, বন্ধুদের কেক কাটাও শেষ। হাসাহাসি, খুনসুটি সব মিলিয়ে আনন্দঘন মুহূর্ত। একদিকে নাচ হচ্ছে, সবাই বেশ মজা করছে। বর মুক্তাকে বলল, তাসনুভাকে ফোন দাও, তোমার ওপর রাগ ধরে বসে আছে মনে হয়। মুক্তা গানের সাউন্ড অফ করিয়ে ফোন দিল তাসনুভাকে। রিং হতেই সাথে সাথে রিসিভ। বলো। তাসনুভার গলার স্বর ঠান্ডা, বিরক্ত। মুক্তা হাসলো, কিরে সাজঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছ নাকি?
আমি আমার কমফোর্ট জোন ছাড়া যেখানে সেখানে ঘুমাতে পারি না, এটা তুমি ভালো করে জানো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কোথায়? নিচে আসো, তোমার ভাইয়া বলছে আসো ছবি তুলবো। না আমি যাব না, আমার ভালো লাগছে না। আরে আসো তো, না হলে আমি নিচে গিয়ে ধরে নিয়ে আসবো। আমাকে একা থাকতে দাও মুক্তা। মুক্তা ভুরু কুচকালো। তুমি কি কাউকে দেখে লজ্জা পাচ্ছ নাকি? তাসনুভা আকাশ থেকে পড়ল। আমি আর লজ্জা? তাহলে নিচে আসো, না হলে আমি দুই সুপ্তিকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসতে। মুক্তা তার বোনকে ডেকে বলল, যাও তোমার নুভা আপুকে নিয়ে এসো। সুপ্তি দোতলায় উঠতেই তাসনুভা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। প্রথমে চুল ঠিক করলো, তারপর শাড়িটা সামলে পেছনে টেনে দেখে নিল সব ঠিক আছে কিনা। শেষে ঠোঁটে সামান্য লিপ গ্লস ছুঁয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে মূল্যায়ন করলো। সুপ্তি আমার আগে আগে থাকো বলে সে দরজা ঠেলে বেরিয়ে এলো। দুজনে সিঁড়ি বেয়ে নামতে নিচের হল ঘর থমকে গেল। সব চোখ তাদের দিকে। স্টেজে কেক কাটা রীতিমতো উৎসব চলছে। বরকনের পাশে বসেছে আনিস আর তার বন্ধুরা। কেক খাওয়ানো হচ্ছে। আনিসের আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আজ এত খাওয়া দাওয়া হয়ে গেছে যে মনে হচ্ছে এভাবে চলতে থাকলে 3-4 বাচ্চার বাপ হতে খুব একটা দেরি লাগবে না। হঠাৎ তাসনুভাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আনিস নিচু গলায় বলল, তোরা কথা কম বলিস, আমার বেয়ান আছে এখানে, আমার মান সম্মান রাখিস। বন্ধুরা একসাথে হৈ হৈ করে উঠল। তোর বেয়ান? আগে কেন বললি না? তোর বেয়ান মানে তো আমাদেরও বেয়ান। কোনটা? একজন সঙ্গে সঙ্গে নির্দেশ করলো, ওই যে গাল ফুলিয়ে যেটা নামছে ওইটা। ওর বোনের বিয়ে দিয়েছে না পাশের বাড়িতে, তাজদার সিদ্দিকীর সাথে ওর বোন। আরেকজন মুখ টিপে হাসলো। একে তো শাইনার বিয়েতে তো দেখেছিলাম, একদম তাজদার সিদ্দিকীর ফটোকপি। আনিস বিরক্ত হয়ে বলল, থাম তোরা, আর বলিস না। তার মনে হচ্ছে বেয়ান শব্দটা বলে সে ফেঁসে গেছে। এবার আর রক্ষে নেই। সবাই ইনিয়ে বিনিয়ে ডাকাডাকি শুরু করলো। আনিস উজ্জমানের বেয়ান নামের কেউ আছে নাকি? তাসনুভা তার বান্ধবীদের আড়ালে দাঁড়িয়ে কোনো মতে মুখ ঢাকার চেষ্টা করছে। আনিস ভাইয়ের সব বন্ধু আনিস ভাইয়ের মতোই ফালতু। আনিস হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধুদের দিকে। রাহাত বলল, আরে চাপ নিস না, আমরা ওর ভাইয়ের বন্ধু, প্রাইমারিতে একসাথে পড়েছি। মুক্তা তাসনুভাকে দূর থেকে ডাকলো। তাসনুভা চুপচাপ থাকায় সে নিজে এগিয়ে এলো। এই নুভা, এদিকে এসো তো। তাসনুভা বিরক্তিকর দৃষ্টি ছুড়ে ধীরে ধীরে এগোলো। কাছে যেতেই মুক্তা ধমকের সুরে বলল, লুকিয়ে লুকিয়ে থাকছো কেন? তাসনুভা দীর্ঘ শ্বাস ফেলল। দেখছো না সবাই কি শুরু করেছে? এসব কি ধরনের কথা বলার স্টাইল? মুক্তা ভুরু কুচকে বলল, ধুর, উনি শুধু বলেছে আমার বেয়ান আছে। কথা সাবধানে বলিস। এখানে ভুল কোথায়? ওরা তোমাকে চেনে তাজদার ভাইয়া সুবাদে। মজা তো করবেই, চলো পরিচয় করিয়ে দিই। কথা শেষ না হতে সে তাসনুভাকে টেনে নিয়ে গেল। দুজনে এগিয়ে যেতে বন্ধুরা একসাথে বলে উঠল, এই যে বেয়ান সাহেবা এসেছেন, আসুন আসুন। মিষ্টিমুখ না করে পালিয়ে বেড়াচ্ছেন কেন? তাসনুভা মুখ গম্ভীর করে বলল, আমি ভোমরা ভয় পাই। তার কথায় চারিদিক হো হো করে হাসিতে ফেটে পড়ল। হাসির ঢেউ এমনভাবে ছড়িয়ে গেল যে তাসনুভাও নিজের অজান্তেই হাসল। অবশ্যই ব্যঙ্গ করে, সরাসরি আনিসের দিকে তাকিয়ে। আনিস সেই হাসিটা দেখে অপ্রস্তুতভাবে ঘাড়ির পেছনে হাত বোলাতে বোলাতে ধীরে ধীরে সরে পড়ল। এদিক ওদিক ঘুরল ফিরল, কিন্তু বন্ধুদের কাছাকাছি আর গেল না। আপনাকে বেয়ান সাহেবা ডেকেছি বলে একজনের পালপিটেশন বেড়ে যাচ্ছে। তাসনুভা ঠোঁট কচলালো। ঢং। আনিস পুরো ক্লাবটা ঘুরে ঘুরে দেখছিল, আর মুক্তা বাবা চাচাদের সাথে কথাবার্তা বলছিল। তারাও চাকরির বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বলাবলি করছিল। আনিস তাদের সাথে অনেক গম্ভীর আলাপ আলোচনা করলো সেখানে দাঁড়িয়ে। তারপর যখনই বন্ধুদের দিকে এগোতে যাবে তখনই তাসনুভা মিষ্টির প্লেট নিয়ে ওপরে চলে যাচ্ছিল। হঠাৎ তার সামনে পড়ে গেল। কপাল কুঁচকে তাকিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে বিয়েবাড়িতে মেয়ে দেখতে এসেছেন। আনিস খুবই স্বাভাবিকভাবে বলল, ছেলেদের কাজে মেয়ে দেখা, আমি অবিবাহিত পুরুষ মানুষ, মেয়ে তো দেখবই। বিয়ের আগে মেয়ে দেখা হালাল, সাবধানে দেখবেন, নইলে কেস খেতে পারেন। ঘরের জানলা দিয়ে উকি দিলেই প্রতিবেশীদের দেখা যায়, তাদের নতুন করে দেখে কেস খেতে চায় না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তাসনুভা কপাল কুঁচকে ফেলল। এত আওয়াজ কোলাহলের ভেতর সে বুঝে উঠতে পারে না আনিস ভাই কি বলতে চেয়েছে। শুধু এটুকু বুঝলো তাকে আবারও খোঁচা মেরে কথা বলেছে। মেয়েদের মতো খোঁচাখোচির অভ্যাস আছে ওনার, একেবারে ফালতু। পেছন থেকে আনিসের বন্ধুরা বলল, কিরে তুই কোথায় চলে গেলি? আমরা সবাই বেয়ানের হাতে মিষ্টি খেলাম, তোরটা মিস গেল। আনিস বলল, আমি যা খেয়েছি তা এখনও হজম হয়নি।
তোরা যাবি? ঘড়ি দেখলো সে, বলল অনেক রাত হয়েছে, আমাকে একা যেতে হবে, নইলে তোরা থাক, আমি চলে যাচ্ছি, আমাকে বাইপাস দিয়ে যেতে হবে। বলতে বলতে সে বর ইসরাকের কাছে গেল। তাসনুভা সিঁড়ি বেয়ে উঠছিল, এক হাতে মিষ্টির প্লেট আর শাড়ি ধরে। হঠাৎ থেমে গেল তার পা জোড়া। পুনরায় সিঁড়ি বেয়ে নেমে গেল সে। মুক্তাকে বলল, মুক্তা, আমি চলে গেলে কেমন হয়? তুমি থেকে যাবে বলেছিলে না? না, কাল তিতলিকেও নিয়ে আসতে হবে, ওর ড্রেস চুজ করে দিতে হবে, ছোট ভাইয়াকেও বলতে হবে আমার চলে যাওয়া উচিত। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আমি যথাসময়ে পার্লারে চলে যাব। বলে সে ঘাড় ফিরিয়ে তাকালো। ততক্ষণে আনিস বেরিয়ে গেছে। তাসনুভা দ্রুত ক্লাব থেকে বের হলো। বাইরে যেতেই দেখলো আনিস মুক্তার ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তাসনুভা কিছুটা পেছনে গিয়ে দাঁড়াতে মুক্তার ভাই বলল, নুভা কিছু বলবে? জি ভাইয়া। ওনাকে আঙুল দিয়ে আনিসকে দেখিয়ে দিল সে। আনিস ঘাড় ফিরিয়ে তাকালো। কি? তাসনুভা বলল, আমাকেও বাড়ি ফিরতে হচ্ছে এমার্জেন্সি, আপনি আমাকে নিয়ে যেতে পারবেন? একা ফিরছি বললে আব্বু বকবে। আমি বাড়িতে বলেছিলাম আজ ফিরবো না, কিন্তু এখন ফেরাটা জরুরি মনে হচ্ছে। আনিস মুক্তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলো। তাসনুভা তার পেছনে হাঁটতে হাঁটতে বলল, আশ্চর্য, কিছু বলছেন না কেন? আনিস বলল, কিন্তু আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি বাইক নিয়ে এসেছি, আমিও সেকেন্ড পার্সন ক্যারি করতে পারি না বাইকে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তাসনুভা তার বাইকের কথা শুনে বলল, সরি, আমি জীবনেও আপনার বাইকে উঠব না, আপনি আমাকে অপমান করেছিলেন, আমার স্পষ্ট মনে আছে, দরকার নেই আপনার বাইকে করে যাওয়ার, আমি বাসে করে ফিরব। আনিস বলল, আচ্ছা চলো, তোমাকে ডাইরেক্ট গাড়িতে তুলে দিই, সোজা বাড়িতে পৌঁছে দেবে, আমি একা একা ভাড়া গাড়িতে যাব না, আমি যেতে পারবো, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি চলে যান। আচ্ছা, বাস স্ট্যান্ড অবধি যাই, তারপর দেখা যাবে। আনিস একটু দুশ্চিন্তায় পড়ে গেল। সে বাইকে উঠে বসলো। তাসনুভা রাস্তার পাশ দিয়ে হাঁটছে। রাস্তায় এখন তেমন জ্যাম নেই। তাসনুভা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড অবধি চলে এলো। সেখানে পটিয়া যাওয়ার বাসগুলোতে তেমন মানুষজন নেই, তাছাড়া একা একটা মেয়ে, নিরাপদও না। পটিয়া থেকে আজিমপুর যাওয়া অবধিও তো অনেকটাই পথ। আনিস শেষমেশ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, আচ্ছা বাইকে ওঠো, বাসে হবে না, এত রাতে ঝামেলা হয়ে যাবে। তাসনুভা গম্ভীর মুখে জেদ বজায় রেখে বলল, আপনার বাইকে আমি যাব না, আমাকে বসতে বলেই তো আপনি করে দৌড় মেরেছিলেন, আজ একদম এসব হবে না। আনিস ঠোঁট কামড়ে একবার তাকালো, কিছু বলতে গিয়ে থেমে গেল। জেদি মেয়ে, ওর সাথে তর্ক করে লাভ নেই। তাসনুভাও কোনোভাবেই রাজি হলো না। অগত্যা তাকে বাসে উঠিয়ে দিয়ে আনিস ফিরতে বাধ্য হলো। তবুও ওকে একা পাঠিয়ে সে স্বস্তি পাচ্ছিল না। মেয়ে মানুষ এত রাতে একা বাসে, ব্যাপারটা চিন্তার। তাই সে বাসটার পিছু পিছু দূরত্ব রেখে বাইক চালিয়ে যেতে লাগলো। যদি বাস ফেলে সে আগেই অনেকটা পথ চলে এসেছে। মাঝপথে পৌঁছাতে হঠাৎ ফোনের রিং। তৌসিফ ফোন করছে। এত রাতে ফোন কেন? নিশ্চয়ই জরুরি কিছু। আনিস সাইডে বাইক দাঁড় করিয়ে কল রিসিভ করলো। রাগে তৌসিফের কাপা গলা শোনা গেল। আনিস ভাই, নোভা নাকি এখনও বাস স্ট্যান্ডের সামনে একটা বটতলায় দাঁড়িয়ে আছে, আপনি আসার রাস্তায় ওকে নিয়ে আসেন। বেয়াদবটা আজ বাড়ি ঢুকুক, এক চড়ে কান ফাটিয়ে ফেলবো। আমাকে বলেছে আসবে না, এখন আবার বলছে চলে আসবে। এখন আমি ঘুম থেকে উঠে তাকে আনতে যাব? এটা সম্ভব? আনিস ভুরু কুঁচকে বলল, ও আমার সামনের বাসে। না, ও বাস থেকে নেমে গিয়েছে। আনিসের চোখ বড় হয়ে গেল। কি? কখন? হ্যাঁ, ওর দ্বারা সব সম্ভব। এখন ভয় পাচ্ছে। আপনি প্লিজ একটু দেখেন, আপনার বাইকে উঠিয়ে আনেন, আজ বাড়িতে আসুক, বাকিটা পরে হবে। বেয়াদব মেয়ে কোথাকার, ওকে দেখে নেব আমি আজকে, আসুক একবার। তৌসিফ রাগে গর্জন করছে। আনিস তাড়াতাড়ি বলল, ও কোন জায়গায় নেমেছে? লোকেশন বলো। তৌসিফ বলল, বাস স্ট্যান্ডের কাছে, পটিয়ায় কেউ নেই, তাই নাকি নেমে গিয়েছে। আচ্ছা, মেসেজ চেক দেন, ওর নাম্বার দিচ্ছি, আপনি ফোন দেন, আমি আপনার নাম্বারও ওকে দিচ্ছি। তৌসিফের গর্জনে বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়েছে। সবাই হইচই শুনে সাইনারও ঘুম ভেঙে গিয়েছে। তিতলি ঘুমায় তার সাথে। ঘুমানোর সময় ওর হাত থাকে উত্তরে, পা থাকে দক্ষিণে। এত নড়াচড়া করে ঘুমের মধ্যে, সাইনার ভয় হচ্ছে কোন সময় তার পেট বরাবর ধুম করে লাথি দিয়ে বসে কে জানে। লজ্জায় কিছু বলতেও পারছে না। আনিস ফোন করলো। রিং বাজতেই তাসনুভা রিসিভ করলো। আনিস সরাসরি জিজ্ঞেস করলো, কোন জায়গায় দাঁড়িয়ে আছো? তাসনুভা ঠান্ডা গলায় বলল, আমি বটতলার একটু সামনে।
ফোন কেটে আনিস আবার ঘুরে গেল। রাস্তার বাতির নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড় স্ক্যান করতে করতে সে বাইক নিয়ে বটতলার সামনে এসে থামলো। আর সেখানেই তাসনুভা একাই দাঁড়িয়ে আছে, শীতে হাত দুটো বুকের কাছে ধরে রেখেছে, ঠক ঠক করে শীতে কাঁপছে। আনিস কিছু বলল না, শুধু বাইকটা তার সামনে এনে একটা হর্ন বাজালো। তাসনুভা কিছুক্ষণ নড়ল না, স্থির দাঁড়িয়ে রইল বাইকটার দিকে চেয়ে। তারপর শীত নিবারণের জন্য শাড়ির আঁচলটা টেনে গা ঢেকে নিয়ে ধীরে ধীরে এসে বাইকের পেছনে বসলো। বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে একটা ঝটকা, তারপরই তাসনুভার নরম ঠান্ডা হাত দুটো তার পাঞ্জাবির কাঁধে এসে চেপে ধরল। মুঠোটা শক্ত। আনিস কিছু বলল না। রাতের কুয়াশা ভেদ করে দুজন ধীরে ধীরে অদৃশ্য হলো পথের মোড়ে।